তো আলোতে প্রথমেই রয়েছে আমাদের যে উত্তল এবং অবতল দর্পণ কাকে বলে, মানে গোলকীয় দর্পণ কাকে বলে। তো গোলকীয় দর্পণ কাকে বলা হবে, কোনো একটা গোলক নিলাম, দিয়ে গোলক কেটে দিলাম, ঠিক আছে, গোলককে কেটে দিলাম কোনো একটা অংশে, যে অংশটা পাওয়া গেল সেটাই হচ্ছে এক একটা করে দর্পণ তৈরি করবে। এরকম প্রথমে এখানে একটা গোলক নিয়েছি, যার পাশের অংশটা হচ্ছে আয়নার মতো, ঠিক আছে, মানে চতুর্পাশে যে পাশের যে অংশগুলো, এই অংশটা হচ্ছে আয়নার মতো, ভিতরের অংশটা হচ্ছে অস্বচ্ছ। তো এরকমভাবে যখন কেটে দিলাম, তখন কী পাওয়া গেল, এরকম একটা অংশ পাওয়া গেল, যার এই পাশটা হচ্ছে আয়নার মতো, ভিতরের পাশটা অস্বচ্ছ। তার মানে এটা কীরকম জিনিস তৈরি করলো, এটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ মানে কি, একটা গোলক নিলাম যার ভিতরের পাটটা হচ্ছে আয়নার মতো আর বাইরের পাটটা হচ্ছে অস্বচ্ছ, ঠিক আছে, তখন তাইলে যখন কেটে দিলাম আমরা, এরকম একটা জিনিস পাওয়া গেল, এর ভিতরের পাটটা হচ্ছে আয়নার মতো কাজ করবে, বাইরের পাটটা হচ্ছে অস্বচ্ছ। তো যেটার হচ্ছে বাইরের পাটটা হচ্ছে দর্পণের মতো কাজ করে সেটি হচ্ছে উত্তল দর্পণ, যার হচ্ছে ভিতরের পাটটা দর্পণের মতো কাজ করে সেটি হচ্ছে অবতল দর্পণ। আর এই দুটোই হচ্ছে আমাদের গোলকীয় দর্পণ, উত্তল দর্পণ আর অবতল দর্পণ, এই দুটোই হচ্ছে আমাদের গোলকীয় দর্পণ। মানে গোলকীয় দর্পণ মানে কি, দর্পণ যে দর্পণ একটা গোলকের অংশ, যেমন এটা হচ্ছে এই উত্তল দর্পণটা এই গোলকের অংশ, এই গোলকটার অংশ, আর এই অবতল দর্পণটা এই গোলকটার অংশ। যেসব দর্পণ গোলকের অংশ তাকেই বলা হচ্ছে গোলকীয় দর্পণ। গোলকীয় দর্পণ দু প্রকারের, উত্তল দর্পণ আর অবতল দর্পণ। বাইরের পাশটা যদি দর্পণের মতো কাজ করে তখন সেটা হচ্ছে উত্তল দর্পণ, আর ভিতরের পাশটা যদি উপরে দর্পণের মতো কাজ করে তখন সেটা অবতল দর্পণ। তারপর হচ্ছে আমাদের কয়েকটা সংজ্ঞা পড়তে হবে। সংজ্ঞার মধ্যে কী রয়েছে, মেরু কাকে বলে, বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে, রৈখিক উন্মেষ এবং কৌণিক উন্মেষ কাকে বলে, আর উপাক্ষী রশ্মি কাকে বলে সেটা আমাদের জানতে হবে। আমরা এরকম একটা ছবি এরকমভাবে ভাবলাম, একটা গোলক ছিল, সেটাকে আমরা কেটে দিয়েছি, কোনো একটা পার্ট কেটে দিয়েছি, তাদের এরকম একটা অংশ পাওয়া গেছে। এটা হচ্ছে একটা দর্পণ পাওয়া গেছে, একটা উত্তল দর্পণ অথবা অবতল দর্পণ। যদি ভিতরের পাটে যদি আয়নার মতো কাজ করে তখন সেটা অবতল দর্পণ। ধরে নিলাম এটা একটা অবতল দর্পণই আমি ধরেছি, ঠিক আছে, বাইরের পাটটা অস্বচ্ছ আর ভিতরের পাটটা যে দর্পণের মতো কাজ করছে, ঠিক আছে। তাহলে মেরু কোনটা হবে, এই যে নিচের যেই অংশটা এটাকে বলা হয় মেরু। তারপর এটা যে গোলকের অংশ ছিল, এই দর্পণটা যে গোলকের অংশ ছিল তার কেন্দ্রকে বলা হবে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র থেকে মেরুকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। প্রধান অক্ষ কাকে বলা হবে, এই বক্রতা ব্যাসার্ধকে বাড়িয়ে দিলে যে অক্ষটা পাওয়া যাবে তাকেই বলা হবে প্রধান অক্ষ। তারপর হচ্ছে রৈখিক উন্মেষ এবং কৌণিক উন্মেষ। রৈখিক উন্মেষ কাকে বলা হবে, এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটাকে যোগ করলাম, এটা 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 গোলকটা যখন কেটেছি আমরা, এরকম অংশ পাওয়া গেছে। তো এটাকে একটা বৃত্তের মতো অংশ, এই বৃত্তের যে কোনো ব্যাসকে বলা হবে রৈখিক উন্মেষ। আর কৌণিক উন্মেষ কাকে বলা হবে, এই যে বক্রতা কেন্দ্র এবং এই অংশটা আর এই অংশটা কোনাকুনি যোগ করলাম, ঠিক আছে, তখন যে অংশটা পাওয়া যাবে, এই যে কোণটা যে পাওয়া যাবে এটাই হচ্ছে কৌণিক উন্মেষ, ঠিক আছে। তারপর একটু জানতে হবে যে প্রধান ছেদ কাকে বলা হয়। একদম প্রধান অক্ষের সঙ্গে লেগে রয়েছে এরকম একটা সমতল দিয়ে কেটে দিলে যে অংশটা পাওয়া যাবে তাকেই বলা হবে আমাদের প্রধান ছেদ। তারপর হচ্ছে আমাদের জানতে হবে যে উপাক্ষের রশ্মি বলতে কী বোঝায়। যেসব রশ্মি একদম মেরুর কাছাকাছি অঞ্চলে যেসব রশ্মি পড়ছে তাদেরকেই বলা হচ্ছে উপাক্ষের রশ্মি। মেরুর খুব কাছাকাছি অঞ্চলে যেসব রশ্মি পড়ছে তাদেরকেই বলে উপাক্ষের রশ্মি। যেমন দূরে যদি থাকে, এটা হচ্ছে মেরু থেকে অনেক দূরে যদি রশ্মি পড়ে তাহলে সেটা উপাক্ষের রশ্মি নয়। মেরুর খুব কাছে এসব রশ্মি পড়ছে, এদেরকে বলা হবে উপাক্ষের রশ্মি। আর আমাদের ক্লাস 10-এর সিলেবাসে শুধুমাত্র উপাক্ষের রশ্মি নিয়েই আলোচনা হবে। প্রতিফলনের সূত্র আমাদের কী কী জানা ছিল, কোনো একটা দর্পণের প্রতিফলনের সূত্র, আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, ঠিক আছে, এবং আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকে। এটা হচ্ছে আমাদের প্রতিফলনের দুটো সূত্র ছিল। গোলীয় দর্পণের ক্ষেত্রেও সেই সূত্রই কাজে লাগবে, সেটি আমাদের এখন দেখতে হবে। যেমন এটা হচ্ছে একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে লম্বটা কোনটা হবে, এটা তো ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ এটা যদি স্পর্শক হয় তাহলে এটা হবে লম্ব। আমাদের বৃত্তের ক্ষেত্রে স্পর্শকের সংজ্ঞা কী ছিল, বৃত্তের ক্ষেত্রে স্পর্শক বলতে কী ছিল, স্পর্শক কাকে বলা হয়, যেটা হচ্ছে ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। একই রকমভাবে এখানেও গোলীয় দর্পণের ক্ষেত্রে ব্যাসার্ধ থেকে যখন গোলীয় দর্পণের উপর একটা দাগ যখন টানা হচ্ছে, মানে ব্যাসার্ধ যেটা বক্রতা কেন্দ্র থেকে গোলীয় দর্পণের উপরে কোনো একটা বিন্দুতে যোগ করা হলো, মানে সেটা তো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কী হবে, এখানে যদি কোনো একটা স্পর্শক দিয়ে টানা হয়,
এই দাগ বরাবর এই যেই কোণটাতে যেখানে ছেদ করেছে ওখানে তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তার মানে কি, এটা হচ্ছে অভিলম্ব, এটাই হচ্ছে অভিলম্ব। মানে ব্যাসার্ধ থেকে দর্পণের উপর যেখানে মানে আপতিত হচ্ছে কোনো একটা রশ্মি, তার মানে এ থেকে রশ্মিটা ওই বিন্দুতে এসে আপতিত হচ্ছে, তো প্রতিফলিত হবে যখন, তাহলে কী হবে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। আপতন কোণটাকে বলা হয় অভিলম্ব, আর এই যে আপতন যে রশ্মিটা তার সঙ্গে যে কোণটা সেটি হচ্ছে আপতন কোণ, তার প্রতিফলন কোণ কোনটা হবে, প্রতিফলিত রশ্মি এবং যে অভিলম্বটা তার মধ্যে যে কোণটা তাকে বলে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত কোণ। আর আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। এটি হচ্ছে এখানে বলা হয়েছিল, এটাই হচ্ছে এখানে হবে গোলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে। একই রকমভাবে এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে হলো, উত্তল দর্পণের ক্ষেত্রে একই রকমভাবে হবে। ছবিটা দেখলেই বোঝা যাবে, এটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। এটা হচ্ছে এই যে বক্রতা কেন্দ্র, সেখান থেকে এটা অবধি টেনে দেওয়া হলো, তার মানে কি এটাই হচ্ছে অভিলম্বটা, এটাই হচ্ছে অভিলম্বটা। এবারে এটা যদি আপতন কোণ, এটা যদি এখানে আপতিত রশ্মি দিয়ে এরকমভাবে যদি পড়ে, প্রতিফলিত হবে এরকমভাবে, তাহলে আপতন কোণ কোনটা, এটা হচ্ছে আপতন কোণ, আর এটা হবে প্রতিফলন কোণ। এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ একে অপরের সমান হবে। তারপর রয়েছে আমাদের দর্পণের ক্ষেত্রে ফোকাসের সংজ্ঞা, মুখ্য ফোকাসের সংজ্ঞা। মুখ্য ফোকাস কাকে বলা হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণের উপর আপতিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দু দেশে মিলিত হবে তাকেই বলা হচ্ছে মুখ্য ফোকাস। উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে অপতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর এসে মিলিত হবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে, প্রধান অক্ষের উপর একটা বিন্দু দেশে মিলিত হচ্ছে বলে মনে হবে। প্রধান অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে উত্তল দর্পণ। প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা রশ্মি এসে পড়লো, এমনভাবে প্রতিফলিত হবে যাতে সেটা মনে হচ্ছে যে প্রধান অক্ষের উপরে কোনো একটা বিন্দু থেকে আসছে, এটা কি বলা হচ্ছে মুখ্য ফোকাস উত্তল দর্পণের ক্ষেত্রে। আবার অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসও এরকম, অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস কী হবে, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গুছিয়ে এসে পড়লো, একটা রশ্মি দিয়ে এখান দিয়ে গেল, প্রধান অক্ষের উপরে যে বিন্দু সে টাচ করলো, যে বিন্দু সে ছেদ করলো, ওটাকেই বলা হচ্ছে ফোকাস, মুখ্য ফোকাস। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসটা কোথায়, প্রধান অক্ষের উপর সামনে, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। মেরু থেকে ফোকাস অবধি যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা হচ্ছে পিছনে, মেরু থেকে ফোকাস অবধি দূরত্ব, এটাকেই বলা হচ্ছে কি, ফোকাস দূরত্ব। আর বক্রতা ব্যাসার্ধ কাকে বলা হয়, বক্রতা কেন্দ্র থেকে মেরু অবধি যে দূরত্ব তাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। যেখানে মেরু থেকে বক্রতা কেন্দ্র অবধি যে দূরত্ব তাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এর মানে দুটোর মধ্যে রিলেশনশিপ দেখতে হবে, ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, এটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে। অবতল দর্পণের পিটা হচ্ছে মেরু, এটা হচ্ছে মেরু পি। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি হচ্ছে এবি এসে আপতিত হলো, প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি এবি এসে আপতিত হলো। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে কী হয়, সেটা হচ্ছে প্রতিফলনের পর প্রধান মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়, প্রতিফলনের পর এক্ষেত্রে কী দেখা যাবে, এক্ষেত্রে আমরা কি জানি, বক্রতা কেন্দ্র যেটা, সেখান থেকে এই বিন্দুটা অবধি যোগ করলে, মানে যেই বিন্দুতে আপতিত হচ্ছে এই বিন্দুটা অবধি যোগ করলে এটা কী হয়, এটা হচ্ছে অভিলম্ব হয়। অভিলম্ব হয় মানে কি, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। তার মানে কি, এ বি সি কোণের মান যা হবে, সি বি এফ এই কোণের মানও তাই হবে। আবার কি দেখা যাচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল বলা হয়েছিল, তার মানে কি এই যে এই রশ্মিটা, এই যে প্রধান অক্ষটা একে অপরের সমান্তরাল, এর সাপেক্ষে দেখলে সিবি এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে প্রধান ছেদ। তার মানে কি এই কোণটা এবং এই কোণটা একে অপরের একান্তর কোণ। তার মানে কি দেখা যাচ্ছে, এ বি সি সমান সি বি এফ এবং এ বি সি সমান বি সি এফ, সেটি আমরা এখানে লিখেছি, এ বি সি সমান বি সি এফ, এ বি সি সমান বি সি এফ, এটা হচ্ছে একান্তর কোণ একে অপরের, সেটা সমানই হচ্ছে এফ বি সি, সেটা সমানই হচ্ছে এফ বি সি, বিসি এই কোণটা মানেই তো এবিসি, এই কোণটা এবিসি সমান হচ্ছে এফবিসি, এটা লিখে দেওয়া হয়েছে। তিনটে কোণ একে অপরের সমান, তার মানে কি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাচ্ছে। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এই কোণটা এবং এই কোণটা সমান হয়, সন্নিহিত কোণগুলো সমান হয়, ঠিক আছে। সন্নিহিত কোণগুলো সমান হলে কী বলা যাবে, এই বাহুটা সমান এই বাহুটা হবে,
মানে এই কোণটা সমান এই কোণটা হয়েছে, তার মানে কী বলা যেতে পারে এই বাহুটা সমান এই বাহুটা। তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি সিএফ সমান বিএফ, ঠিক আছে, সিএফ সমান এফ বি, এই যে সিএফ সমান এফ বি, এটা হচ্ছে সমদ্বিবাহু একটা ত্রিভুজ। আবার আমরা কি বলেছিলাম আমাদের ক্লাস 10 সম্ভবত বাক্যের রশ্মি নিয়ে আলোচনা হচ্ছে। এখানে যে রশ্মিটা পড়েছে এটা আমরা অ্যাকচুয়ালি ধরছি যে মেরুর খুব কাছাকাছি এসে পড়েছে। তার মানে কী হবে এই যে এই বাহুটা এফ বি এবং এফপি এরা খুবই কাছাকাছি, খুবই মানে একেবারে সমানের, যেহেতু এরা খুবই কাছাকাছি রয়েছে, বি বিন্দু আর পি বিন্দু খুবই কাছাকাছি থাকার কারণে এফ বি সমান এফপি হবে। এবার এফ বি সমান এফপি, আর আমরা কিছুক্ষণ আগে দেখেছি সিএফ সমান হয়েছে এফ বি, এবার এফ বি সমান হয়ে যাচ্ছে এফপি। তার মানে কী বলতে পারি সিএফ সমান এফপি। সিএফ সমান এফপি মানে কি, সিএফ মানে কি সিএফ আর এফপি যদি সমান হয় তার মানে কি এটা হচ্ছে এফ, সিএফ হচ্ছে এফের সঙ্গে সমান আর এফপি হচ্ছে এফের সঙ্গে সমান, তার মানে কি দুটোর যোগফল কত হচ্ছে 2f। আর সিপি মানে কি, সিপি মানে হচ্ছে আর, এমন কি আর মানে হচ্ছে 2f। এটি যে আমাদের প্রমাণটা হলো আর সমান 2f কার ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে। একই রকমভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের প্রমাণটা করতে হবে। তো এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এর উপরে প্রধানক্ষের সমান্তরালে রশ্মিগুচ্ছ স্থাপতিত হয়েছে এবং প্রতিফলিত যেমনভাবে সেটা মনে হচ্ছে যে প্রধান ও মুখ্য ফোকাস থেকে আসছে আলোটা, ঠিক আছে, এমনভাবে প্রতিফলিত হবে যে সেটাকে বর্ধিত করলে পিছন দিকে এটা ফোকাস এসে মিলিত হবে। তো এখানে ফোকাস দূরত্বটা কোনটা, মেরু এবং ফোকাসের মধ্যে দূরত্ব, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। আর বক্রতা কেন্দ্রটা বক্রতা ব্যাসার্ধটা কোনটা, পি এবং সির মধ্যে দূরত্ব, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, মানে এটা হচ্ছে আর এফ কোনটা, পি এবং এফের মধ্যে দূরত্ব, এটাই হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। এবার এই দুটোর মধ্যে আমরা সম্পর্কটা নির্ণয় করতে হবে। এখানে কি হবে, তো এর ক্ষেত্রে আমাদের অভিলম্বটা কোনটা, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ থেকে সরাসরি টেনে দিলে এটা হচ্ছে অভিলম্ব। মানে কি এই কোণটা সমান এই কোণটা, আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এ বিই সমান ইবিডি। আবার এটা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রেখা, এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল, তার মানে কি বলতে পারি এটা হচ্ছে প্রধান অক্ষের ছেদ, এটা প্রধান ছেদ, এটা তার মানে কি ছেদ বলছে, এটা হচ্ছে ভেদক, এটা হচ্ছে একটা ভেদক, তার মানে কি বলতে পারি এটা ভেদক নয়, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, মানে এটাকে আমরা ভেদক বলে ভাবতে পারি, এই বাহুটাকে আমরা ভেদক বলে ভাবতে পারি। তার মানে কী বলতে পারি এই কোণটা সমান এই কোণটা অনুরূপ কোণ, ঠিক আছে। তার মানে কি দেখা যাচ্ছে এ বিই সমান ইবিডি, আবার এ বিই সমান এই কোণটা এফসিবি, ঠিক আছে, তিনটে কোণ একে অপরের সমান হয়ে যাচ্ছে। তাহলে তিনটে কোণ একে অপরের সমান হলে সেখান থেকে আমরা এটা বলতে পারি এফসিবি সমান এবিই সমান ইবিএফ, এফসিবি সমান এবিই সমান ইবিডি, ঠিক আছে, এই তিনটে কোণ একে অপরের সমান। আবার আমরা কি বলতে পারি এই কোণটা সমান এই কোণটা, কারণ এটা বিপ্রতীপ কোণ, এই কোণটা সমান এই কোণটা, কারণ এটা একে অপরের বিপ্রতীপ কোণ। তার মানে কি দেখা যাচ্ছে এই কোণটা সমান এই কোণটা হচ্ছে, ঠিক আছে, সবগুলো কোণ একে অপরের সমান হয়ে যাচ্ছে। আমরা প্রথমে দেখেছিলাম এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার সঙ্গে এই কোণটা সমান। আবার এখান থেকে কী দেখা যাচ্ছে যেহেতু এটা বিপ্রতীপ কোণ, এই কোণটার সঙ্গে তাহলে এই কোণটা সমান, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, প্রত্যেক কোণ একে অপরের সমান। তার মানে কি এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এফ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা সমান এই কোণটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে সমাদ্বিবাহু ত্রিভুজ, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, মানে এফসি সমান এফ বি। আবার যেহেতু এটা উপাক্ষীয় রশ্মি সেহেতু আমরা কী বলতে পারি বি এবং পি খুব কাছাকাছি রয়েছে, অর্থাৎ আমরা কী বলতে পারি এফ পি সমান এফ বি। সেখান থেকে কী বলতে পারি অর্থাৎ এফ পি সমান এফ বি সমান এফসি হয়ে যাচ্ছে একই রকমভাবে। তার মানে কি এটা হচ্ছে এফের সঙ্গে সমান, এটা হচ্ছে এফের সঙ্গে সমান। এফপি মানে কি, এফপি মানেই তো হচ্ছে এফ, এফপি সঙ্গে সমান হচ্ছে কি এফসি, মানে কি দুটো হচ্ছে এফ, এফ প্লাস এফ সমান 2f, মানে পিসি সমান কি হচ্ছে এই 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 বাহুটা মানে কি হচ্ছে এফ প্লাস এফ, এটাই তো আর, এটাই তো বক্রতা ব্যাসার্ধ, এটাই তো আর, তার মানে কি আর সমান হচ্ছে 2f, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণিত হলো। তো এবার আমাদের কয়েকটা উত্তল দর্পণ এবং অবতল দর্পণে রশ্মি কীভাবে আপতিত হলে কীরকমভাবে
প্রতিফলিত হওয়ার পর কীভাবে যাবে সেরকম একটা ছবি আঁকা রয়েছে। যেরকম প্রথম ছবি এটা, যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মিগুচ্ছ এসে আপতিত হলে কীরকমভাবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। অবতল দর্পণের উপর প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মিগুচ্ছ যখন এসে পড়লো, এটা কি বক্রতা ব্যাসার্ধ থেকে যে আপতন বিন্দুটা টানা হলো, আপতন বিন্দুর যে লাইনটা টানা হলো, এটাই হচ্ছে অভিলম্ব। তো এটা যদি আপতন কোণ হয়, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের সমান হবে, এবং কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। ফোকাসের সংজ্ঞাটাই তো বলা হয়েছিল যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মিগুচ্ছ এসে পড়লে প্রধান অক্ষের পর কোনো একটা বিন্দু দিয়ে যায়, এটাকেই বলা হয় মুখ্য ফোকাস। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে, এমনভাবে প্রতিফলিত হবে যাতে মনে হয় যে এটা প্রধান অক্ষের উপরে একটা বিন্দু থেকে আসছে, তো এটাকেই বলা হয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে কীরকম হয়, প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মিগুচ্ছ আপতিত হলো, প্রতিফলিত হয়ে যাওয়ার পর এমন হয়ে যাবে যে প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এটা কি বলা হয় মুখ্য ফোকাস। তবে দ্বিতীয় কেস, এখানে হচ্ছে এই জিনিসটা ঠিক অপোজিট করা যায়। ঠিক আছে, অলওয়েজ মনে রাখবে, কোনো একটা রশ্মি ধরলাম এখান দিয়ে এসছে এবং প্রতিফলিত হয়ে যাওয়ার পর এরকমভাবে ফেরত এসছে। অলওয়েজ মনে রাখবে, যদি রুট যদি চেঞ্জ যদি করা হয়, রশ্মি যদি এপাশ থেকে যদি যায় এখানে এরকমভাবে যদি ফেলা হয়, তাহলে অবশ্যই মনে রাখবে যে প্রতিফলন হওয়ার পর এরকমভাবেই যাবে। ঠিক আছে, মানে রুট অলওয়েজ চেঞ্জ করা যায়। একটা রশ্মি এরকমভাবে আপতিত হয়ে এরকমভাবে ফেরত চলে এলো, রুট যদি এদিকে যদি করে দেওয়া হয়, তাহলে রশ্মিটা এরকমভাবে গিয়ে এরকমভাবে আসবে। তাহলে ঠিক একই রকমভাবে এখানে যেরকম আসছিল, প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি করছে এরকমভাবে এসে পড়ছিল, এরকম দিয়ে বেরিয়ে যাচ্ছিলো। রুট যদি চেঞ্জ যদি করে দেওয়া হয়, এপাশে রুট যদি করে দেওয়া হয়, তাহলে রুটটা কীরকম হবে, প্রধান রশ্মিটা এরকমভাবে গিয়ে মানে ফোকাস দিয়ে গিয়ে, মানে ফোকাসগামী কোনো একটা রশ্মি কীরকমভাবে ফেরত যাবে, প্রধান অক্ষের সমান্তরালে ফেরত চলে যাবে। একই রকমভাবে এখানেও, এখানে রুট যদি চেঞ্জ যদি করা হয়, রুট ছিল এখানে, এপাশ থেকে এপাশে ছিল রুট, এখান দিয়ে আসছিল গিয়ে এখান দিয়ে ফেরত চলে যাচ্ছিলো। এবার রুট যদি চেঞ্জ যদি করে দেওয়া হয়, মানে রশ্মিটা এখন এপাশ দিয়ে আসবে, তাহলে কীরকমভাবে ফেরত আসবে, এরকমভাবে ফেরত চলে আসবে। মানে প্রধান ফোকাস বিন্দুগামী ফোকাসের দিকে যাওয়া যে রশ্মিটা এসে পড়লো, সেটা এমনভাবে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এমনভাবে যাবে যাতে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে পরের কেসটা, এখানে সেটাই দেখানো হয়েছে। ফোকাস দিয়ে যাচ্ছে একটা রশ্মি, এটা হচ্ছে অবতল দর্পণ, প্রতিফলিত হয়ে যাওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেল, সেটা এখানে দেখানো হয়েছে। একই রকমভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসের দিকে যাচ্ছে এরকম কোনো একটা রশ্মি, এটাকে বাড়ালে ফোকাসে চলে যাবে, কিন্তু যেতে তো পারবে না, কারণ এখানে একটা তল রয়েছে, আয়নাটা রয়েছে, তো প্রতিফলিত হয় এমনভাবে যাবে যেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। ঠিক আছে, ঠিক রুট চেঞ্জ করে দিয়ে যাওয়া হলো। এই দুটোর ক্ষেত্রে যা রুট ছিল, তার রুটটাকে জাস্ট চেঞ্জ করে দিয়ে যাওয়া হলো। ঠিক আছে, তারপরে আছে বক্রতা কেন্দ্রগামী ও বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি। তো এর ক্ষেত্রে কী হবে, এই যে এখানে যখন বক্রতা কেন্দ্রে যে কোনো একটা রশ্মি যখন যাবে, সেক্ষেত্রে কী হচ্ছে, এটাই তো অভিলম্ব। আমরা কি জানি, বক্রতা কেন্দ্র থেকে আপতন বিন্দু যেটা, সেটাকে যোগ করলে কী হয়, সেটা তো লম্ব হয়, অভিলম্ব হয়। অভিলম্ব মানে কি, যে এটা হচ্ছে অভিলম্ব, এটা যে স্পর্শক হয় এটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, আর বক্রতা কেন্দ্র থেকে যে বিন্দুতে আপতিত হচ্ছে সেটাকে যোগ করে দিলে অভিলম্বই তৈরি হয়। আর রশ্মিটা কীরকমভাবে আসছে, অভিলম্ব দিয়ে যাচ্ছে। আমরা কি জানি, এটা ধরো অভিলম্ব, এরকমভাবে রশ্মি যদি আসে, তাহলে কি আপতন কোণ হচ্ছে 0, আপতন কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ কত হবে, 0 ডিগ্রি হবে। তার মানে কী হবে, এক্ষেত্রে কী হবে, যেই পথ দিয়ে আসছিল সেই পথ দিয়ে আবার রিটার্ন চলে যাবে, কারণ আপতন কোণ মানে কি, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির যে অ্যাঙ্গেলটা, সেটা এখানে কত, এটা হচ্ছে অভিলম্ব, আর এখান দিয়েই আলোটা পড়ছে। তার মানে আপতন কোণ মানে আপতিত রশ্মি এবং অভিলম্ব, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কত, এখানে 0 ডিগ্রি। তাহলে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি হবে। তাই না, এটাই হয়েছে, প্রতিফলিত রশ্মি যেটা, সেটার সঙ্গে অভিলম্বের অ্যাঙ্গেলও 0 ডিগ্রি, মানে যেই পথ দিয়ে আসছে সেই পথ দিয়ে ফেরত চলে যাচ্ছে। একই রকমভাবে এই ছবিটার ক্ষেত্রে যে অবতল দর্পণের ক্ষেত্রে এরকম দেখানো হলো, যে বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, ফেরত হয়ে সেই রুট দিয়েই চলে যাচ্ছে। উত্তল দর্পণের ক্ষেত্রে সে একই রকমই হবে, এখানে এলো এমনভাবে প্রতিফলিত হয়ে যাবে যেটা সেটা মনে হয় যে বক্রতা কেন্দ্র থেকে আসছে, মানে যেই পথে আসছিলো সেই পথে রিটার্ন চলে যাবে। তারপরে কেস হচ্ছে মেরুতে এসে পড়লে, মেরুতে কোনো একটা রশ্মি এসে পড়লে, এই যে এখানে মেরুতে এসে পড়ছে কোনো রশ্মি, এমনভাবে এসে পড়লে এমনভাবে প্রতিফলিত হবে যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। এখানে এটা উত্তল দর্পণ, মেরুতে এসে পড়লো, এখানে অভিলম্বটা কোনটা, এটা হচ্ছে অভিলম্ব, এই যে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে।
এখানে দেখানো হচ্ছে যে অপসারী রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণের উপর এসে পড়লে কীরকমভাবে প্রতিফলিত হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই কেস হবে, অপসারী রশ্মিগুচ্ছ। অপসারী রশ্মিগুচ্ছ মানে কি, যেসব রশ্মিগুলো দূরে যাচ্ছে তাকে বলা হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ। এখানে দুটো অপসারী রশ্মিগুচ্ছ দেখানো হয়েছে, এটা একটা অপসারী রশ্মি, এটা একটা অপসারী রশ্মি, দুটো একে অপরের থেকে দূরে যাচ্ছে। উত্তল দর্পণ এসে প্রতিফলিত হওয়ার পর এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। প্রতিফলিত হওয়ার পর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, মানে অপসারী রশ্মিগুচ্ছ আরও বেশি অপসারী হয়ে যাবে, দিয়ে আরও দূরে চলে যাবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে তো এটা হলো, উত্তল দর্পণের ক্ষেত্রে অপসারী রশ্মিগুচ্ছ পড়লে আরও বেশি অপসারী হয়ে যায়। আর অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে এখান থেকে একটা অপসারী রশ্মিগুচ্ছ এসে পড়ছে, এখান থেকে একটা অপসারী রশ্মিগুচ্ছ এসে পড়ছে, প্রতিফলিত হয়ে যাওয়ার পর এরকমভাবে কনভার্জও করতে পারে, মানে অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়ে কোনো একটা বিন্দু এসে মিলিত হতে পারে প্রধান অক্ষে। আবার এমনও হতে পারে যদি আরও যদি কাছে দিয়ে আনা হয় বিন্দুটাকে, তাহলে এমনও হতে পারে যে প্রতিফলিত হয়ে যাওয়ার পর সমান্তরাল হয়ে গেল, এরকমও হতে পারে, ঠিক আছে। মানে ফোকাসে যখন রাখা হবে তখন কী হবে, এরকমভাবে সমান্তরাল হয়ে যাবে। আরও যখন কাছে যখন রাখা হবে এরকমভাবে প্রতিফলিত পড়লো, তারপর এরকমভাবে চলে যাবে। মানে অবতল দর্পণের ক্ষেত্রে অপসারী রশ্মিগুচ্ছ পড়লে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হবে না কোনো একটা বিন্দুর সাথে মিলিত হবে নাকি আরও অপসারী হয়ে যাবে, সেটা ডিপেন্ড করে বিন্দুর অবস্থানের উপরে, ঠিক আছে। যখন দূরে যখন রয়েছে তখন কি হবে, প্রতিফলিত এসে পড়লো, দিয়ে প্রতিফলিত হয়ে যাওয়ার পর প্রধান অক্ষের উপরে কোনো একটা বিন্দুর সাথে মিলিত হবে। যদি আরও কাছে যদি আনা হয় বিন্দুকে, আর যখন কাছে যখন আনা হবে তখন কী হবে, এরকমভাবে প্রতিফলিত হবে, দিয়ে আরও বেশি অপসারী হয়ে যাবে, ঠিক আছে। যখন ফোকাসে যখন রাখা হবে তখন প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যাবে, ঠিক আছে। এই তিনটে কেসই হতে পারে অবতল দর্পণের ক্ষেত্রে। এরপর আমাদের গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন শিখতে হবে, গোলীয় দর্পণে কীভাবে প্রতিবিম্ব গঠন হয়। তো এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ, ধরে নাম একটা অবতল দর্পণ, ঠিক আছে, যার এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। কোনো একটা বস্তু রাখলাম প্রধান অক্ষের উপরে, তো এখান থেকে বহু রশ্মি বেরোবে, সমস্ত রশ্মি আমাদের দেখবার দরকার নেই, আমরা মাত্র কয়েকটা রশ্মি দেখেই আমরা ছবি আঁকতে পারবো। প্রথম রশ্মিটা বার করবো বস্তু থেকে, উপর থেকে, বস্তু থেকে এখান থেকে বার করতে হবে প্রধান অক্ষের সমান্তরাল হিসেবে। প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটা আছে সেটা প্রতিফলনের পর কোথা দিয়ে যায়, ফোকাস দিয়ে যায়, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে বেরিয়ে গেল। এবারে এটা আরও বাড়ানো যাবে, ঠিক আছে। এবারে দ্বিতীয় যে রশ্মিটা বার করবো সেটা এখান থেকে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাওয়ার সময় কী হয়, প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়, দুটো কোথায় এসে মিট করলো, এখানে এসে মিট করলো। এবার এখান থেকে যে লম্বটা টানা হবে এটাই হচ্ছে প্রতিবিম্বটা, ঠিক আছে। এইভাবে করে আমাদের প্রতিবিম্ব গঠন করতে হবে। একটা রশ্মি আমরা বার করব প্রধান অক্ষের সমান্তরালে, যেটা কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে প্রতিফলিত হওয়ার পর। আরেকটা রশ্মি আমরা বার করবো যেটাকে আমরা ফোকাস দিয়ে বার করবো, সেটা প্রতিফলনের পর কী হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। আরেকটা রশ্মি আমরা কীভাবে বার করবো, এটা হলো আমরা নিচ থেকে আরেকটা রশ্মি বার করতে পারি, এই যে এখান থেকে, যেটা হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে যেটা যাবে, বক্রতা কেন্দ্র যেটা যাবে সেটা রিটার্নের পর একই পথ দিয়ে ফেরত চলে আসবে। তো তিনটে কোথায় এসে মিলিত হলো, এই যেই পয়েন্টে এসে তিনটে কোথায় এসে মিলিত হলো, এই যে এখানে এসে মিলিত হলো, এই রশ্মিটা আর এই রশ্মিটা কোথায় এসে মিলিত হলো, এখানে এসে মিলিত হলো, এখান থেকে লম্বটা টানা হলো, ঠিক আছে, এখান থেকে লম্বটা টানা হলো, এটাই হচ্ছে প্রতিবিম্বটা। এই বস্তুটার প্রতিবিম্ব হচ্ছে এইটা, উল্টো প্রতিবিম্ব গঠন হলো। এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবিম্ব গঠন হবে। এবার আমাদের অবতল দর্পণ আর উত্তল দর্পণের বিভিন্ন কেসে প্রতিবিম্বগুলো কীরকম গঠন হয় সেগুলো আমাদের দেখতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে অবতল দর্পণের কয়েকটা কেস। অবতল দর্পণে অনেক ধরনের কেস হতে পারে, কিন্তু উত্তল দর্পণে কেবলমাত্র একটি কেস হবে। প্রথমে দেখা যায় অবতল দর্পণের কেসগুলো। অবতল দর্পণের ক্ষেত্রে যদি বস্তুকে ইনফিনিটি দিয়ে রাখা হয়, মানে অসীমে যদি রাখা হয়, তাহলে প্রতিবিম্ব কীরকম হবে। প্রতিবিম্ব আঁকার নিয়ম কী, উপর থেকে একটা রশ্মিকে বার করতে হবে প্রধান অক্ষের সমান্তরাল করে, প্রধান অক্ষের সমান্তরালে যেটা যায় সেটা কোথায় দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল মুখ ফোকাস দিয়ে, ঠিক আছে। তো প্রতিবিম্ব তাহলে কোথায় গঠিত হবে, ফোকাসেই গঠিত হবে। এখানে আরেকটা রশ্মি দেখানো হয়েছে, এখানে আরেকটা রশ্মি দেখানো হয়েছে, সেটাও ফোকাস দিয়ে গেছে, ফোকাসেই গঠিত হবে, ক্ষুদ্র আকারের হবে এবং সমশীর্ষ হবে। তারপরে দ্বিতীয় কেস হচ্ছে অসীম থেকে কাজ সামনে, এটা হচ্ছে সি আর এখানে কোথাও এফ রয়েছে, ঠিক আছে। তো অসীম মানে সি এর পরে এফ এবং টু এফের পরে, এফ এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি মানে টু এফ, তার থেকে একটুখানি পরে একটা বস্তু রাখা হলো। প্রতিবিম্ব গঠন নিয়ম সেই একই,
উপর থেকে একটা রশ্মিকে বার করতে হবে, এটা প্রধান অক্ষের সমান্তরালে, এটা কোথায় যাবে, সেটা হচ্ছে ফোকাস দিয়ে যাবে, এটা হচ্ছে ফোকাস, ফোকাস দিয়ে গেল। এবং দ্বিতীয় আরেকটা রশ্মি আমরা ফোকাস দিয়ে বার করতে পারি, এমনি রুল অনুযায়ী আমরা যে রুলটা শিখেছিলাম, আরেকটা রশ্মিকে ফোকাস দিয়ে বার করতে হবে, তারপর সেটা প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তাহলে এই বিন্দুটাতে টাচ করতো। এখানে আরেকটাভাবে দেখিয়েছে, এই ছবিটা আরেকটাভাবে দেখিয়েছে, ওইভাবে করে আঁকা যায়। প্রধান অক্ষের সমান্তরালের বস্তুর একটা রশ্মিকে বার করা হলো, সেটা প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে গেল, এটা তো হলো। আর একটা রশ্মিকে বার করছে সি দিয়ে, মানে বক্রতা কেন্দ্র থেকে। বক্রতা কেন্দ্র যেটা যায় সেটা কী হয়, ডাইরেক্ট রিটার্ন করে, সেই রশ্মিটাকেই দেখিয়েছে এখানে। দুটো রশ্মি কোথায় মিট করেছে, এখানে মিট করেছে। মোটামুটি দুটো রশ্মিকে মিট করিয়ে আমাদের ছবিটাকে আঁকতে হবে। মিট করেছে, এর কোথায় গঠিত হবে, এফ আর 2F এর মাঝখানে। এবং প্রতিবিম্বটা কীরকম হবে, অবশিষ্ট হবে, মানে উল্টে গেছে তাই না অবশিষ্ট। এবং কী হবে, প্রতিবিম্বটা ছোটো হবে, এটা বড় ছিল তার তুলনায় ছোটো হলো, মানে কি খর্বকায় হলো প্রতিবিম্বটা। তারপর কেস হচ্ছে যদি একদম যদি সিতেই যদি রাখা হয়, মানে 2F পজিশানে যদি রাখা হয়, ঠিক আছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 2F, তো ওখানে যদি রাখা হয় তাহলে কীরকম প্রতিবিম্ব গঠন হবে, এটা হচ্ছে বস্তু, আঁকবার নিয়ম সেই একই, উপর থেকে একটা রশ্মিকে বার করতে হবে, সেটা প্রধান অক্ষের সমান্তরালে, সেটা রিটার্ন হওয়ার পর মানে প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে চলে যাবে। এবং দ্বিতীয় একটা রশ্মিকে আমরা বার করতে পারি এই যে ফোকাস দিয়ে বার করা হয়েছে, সেটা প্রধান অক্ষের পরে সমান্তরাল, তারপর প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। দুটো মিলে কোথায় এসে টাচ করেছে, এখানে এসে টাচ করেছে। তারপরে দুটো মিলে কোথায় এসে টাচ করেছে, প্রধান অক্ষের সমান্তরালের রশ্মিটা ফোকাস দিয়ে গিয়ে এখানে এলো, তারপর এই যে এই রশ্মিটা এখান দিয়ে এলো, ফোকাস দিয়ে গেছে, তাহলে ফোকাস দিয়ে যেহেতু গেছে এখানে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। দুটো এসে কোথায় টাচ করেছে, এখানে এসে টাচ করেছে, এখানে এসে মিট করেছে, এই পয়েন্ট দুটো যোগ করে দিলে এটা হচ্ছে প্রতিবিম্বটা গঠিত হলো, মানে অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হলো এবং বস্তুর সমান সাইজের। ঠিক আছে, মানে বিবর্ধন এখানে 1, বিবর্ধন কাকে বলা হয়, প্রতিবিম্বের সাইজ বাই বস্তুর সাইজ। এখানে প্রতিবিম্ব এবং বস্তুর সাইজ একই, তাই জন্য বিবর্ধন এখানে 1। তারপর কেস হচ্ছে এখানে নেওয়া হয়েছে এফ এবং 2F এর মাঝখানে। ঠিক আছে, এখানে এফ রয়েছে, এটা হচ্ছে এফ বিন্দু, এখানে কোথাও 2F রয়েছে, তো এখানে হচ্ছে বস্তুটা, এটা হচ্ছে বস্তু। প্রতিবিম্ব আঁকার নিয়ম সেই একই, প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মিকে বার করতে হবে, সেটা প্রতিফলিত হওয়ার ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল, এটা হচ্ছে ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল। এবং দ্বিতীয় রশ্মিটা কত দিয়ে বার করতে হবে, সি দিয়ে বার করতে হবে, সি দিয়েও বার করতে পারি অথবা ফোকাস দিয়েও নিয়ে যেতে পারি। ঠিক আছে, ফোকাস দিয়ে নিয়ে গেলে কীরকমভাবে নিয়ে যেতে হবে, এই যে এখানে ফোকাস দিয়ে নিয়ে গেলাম, তো প্রতিফলিত হওয়ার পর এরকমভাবে চলে আসবে, এখানে এসে মিট করবে, তো এটাই হচ্ছে প্রতিবিম্বটা। কারণ প্রতিবিম্বটা কীরকম হবে, অবশিষ্ট হবে এবং বস্তুর তুলনায় আকারে বড় হবে, তার মানে বিবর্ধিত হবে। ঠিক আছে, এবং বস্তুর তুলনায় আকারে বড় হবে। আর কোথায় গঠিত হবে, এটা হচ্ছে এফ, এটা 2F এর পরে গঠিত হবে, মানে বক্রতা কেন্দ্রের পরে গঠিত হবে। তবে এখানে যে কেসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ফোকাসেই বস্তুটাকে রাখা হয়েছে, এটা যে ফোকাসেই বস্তুটাকে রাখা হয়েছে। তাহলে প্রতিবিম্ব গঠনের নিয়ম অনুযায়ী কী হবে, এটা যে বস্তুটা থেকে একটা রশ্মিকে বার করতে হবে প্রধান অক্ষের সমান্তরাল, যেটা প্রতিফলিত হওয়ার পর কীরকম হয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, এবং দ্বিতীয় একটা রশ্মি এখানে দেখানো হয়েছে, যেটা হচ্ছে সি দিয়ে বার করা হয়েছে বক্রতা কেন্দ্র থেকে। বক্রতা কেন্দ্রে যেটা যায় তার কী হয়, কোনো ধরনের ইয়ে হয় না, যেই পথে যায় সেই পথেই ফেরত চলে আসে, তাই এখানে গেছে একদম সেই পথে ফেরত চলে আসছে। আর প্রতিবিম্বটা তাহলে কোথায় গঠিত হবে, এই দুটো কোথায় মিলিত হবে, অসীমে গিয়ে মিলিত হবে, মানে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে তৈরি হবে। তারপরে কেসটা দেখানো হয়েছে যে এফেরও সামনে, এটা হচ্ছে সি মানে 2F, এটা হচ্ছে ফোকাস, তারও সামনে। ঠিক আছে, মানে ফোকাস এবং মেরুর মাঝখানে কোথাও একটা জায়গায় বস্তুটা রাখা হয়েছে। প্রতিবিম্ব আঁকার নিয়ম কি, এখানে ছবিটা যেভাবে গেছে সেইভাবে করে আঁকছি না, এখানে বস্তুটা হচ্ছে এটা ধরো এফ, ঠিক আছে, আর এটা হচ্ছে 2F, মানে এটা হচ্ছে সি, এটা হচ্ছে 2F, আর এটা হচ্ছে এফ। তারপরে যেভাবে করে নিয়ম আমি শিখেছি সেইভাবে করেই আঁকছি। এটা যে বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি বার করলাম, প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি বার হলো, সেটা প্রতিফলিত হওয়ার পর কী হয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে,
ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল। এবং আরেকটা রশ্মিকে কোথা দিয়ে বার করতে হবে, এই যে সি দিয়ে যেটা রশ্মিটা বার হবে সেই রশ্মিটা সেই পথে রিটার্ন করবে। মানে কি দুটো রশ্মি এখানে একটা আসছে এখানে একটা আসছে, দুটো রশ্মিকে বাড়িয়ে দিলাম, রশ্মি কোথাও নিশ্চয়ই মিট করবে না, কিন্তু পিছন দিকে বাড়িয়ে দিলে মিট করবে, পিছন দিকে বাড়িয়ে দিলে মিট করবে। ঠিক আছে, সেই রশ্মিটা এখানে এরকমভাবে হবে। ঠিক আছে, একটা রশ্মি এরকমভাবে এসে ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল, আর একটা রশ্মি এখানে এরকমভাবে চলে আসছে, দুটো পিছন দিকে বেরিয়ে গেলে মিট হবে। যেখানে সে মিট করেছে সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কীরকম হবে, সৎ হবে না অসৎ হবে? এটা অসৎ হবে, যেহেতু আয়নার পরে গঠিত হচ্ছে, আয়নার পিছনে গঠিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে অসৎ। এটাকে হাতে ধরা যায় না, ঠিক আছে, এটাকে কোথাও ফেলা যায় না, কোনো পর্দাতে ফেলা যায় না, মানে এটা কি অসৎ। ঠিক আছে, এবং এটা হবে সমশীর্ষ, এটা হবে সমশীর্ষ। এই জিনিসটা ইউজ করা হয় কোথায়, যে দাড়ি কাটবার যে আয়না তাতে ব্যবহার করা হয়, মেকআপ ম্যানস মিরর তাতে ব্যবহার করা হয়, এই জিনিসটা ব্যবহার করা হয়। ফোকাসের সামনে যখন ধরা যখন হবে তখন বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে এবং অসৎ প্রতিবিম্ব গঠিত হবে এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। তারপরের কেস হচ্ছে, এগুলো সব হচ্ছে আমাদের কি গেল, অবতল দর্পণের কেসগুলো সব হয়ে গেল। ঠিক আছে, এরপর আমাদের হবে উত্তল দর্পণের কেস। উত্তল দর্পণে একটাই মাত্র কেস হয়, উত্তল দর্পণে যেখানেই বস্তু রাখা হোক না কেন সামনে, এটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, যেখানেই সামনে বস্তু রাখা হোক না কেন প্রতিবিম্ব ছোটোই হবে, অলওয়েজ ছোটো হবে এবং খর্বকায় হবে বস্তুর তুলনায়। তো আঁকবার নিয়ম সেই একই, এটা যে বস্তুটাকে রশ্মিকে বার করলাম, এমনভাবে যাবে যেটা ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে। তো ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে কি, তো ফোকাসে তো যেতে পারবে না, ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে, রিটার্ন এমনভাবে করবে যাতে মনে হয় যে ফোকাস থেকে আসছে। এটা হচ্ছে একটা হলো। তারপরে দ্বিতীয়টা হচ্ছে, যেটা হচ্ছে সি দিয়ে যেটা নিয়ে যেতে হবে বক্রতা ব্যাসার্ধ থেকে, এটা বক্রতা ব্যাসার্ধ দিয়ে যেটা যায়, বক্রতা ব্যাসার্ধ দিয়ে যেটা যাওয়ার চেষ্টা করে সেটাকে সেই পথে রিটার্ন করে। তার মানে কি হলো, প্রতিবিম্বটা কীরকম হলো, একটা হচ্ছে এরকম হয়ে গিয়ে এরকম হয়ে গেল, আরেকটা হচ্ছে এরকমভাবে হয়ে এরকমভাবে রিটার্ন করছে। তো এখান থেকে চোখ থেকে দেখলে কীরকম মনে হবে, কোথায় আসছে, কোথা থেকে আসছে বলে মনে হবে, এই দুটো কোথায় এসে মিট করছে, এইখানে এসে মিট করছে। তো প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, এইখানে গঠিত হবে। মানে প্রতিবিম্বটা কীরকম হবে, আকারটা ছোট হবে এবং এটা হবে অসৎ। এই জিনিসটা ইউজ করা হয় কোথায়, এই যে মোটর সাইকেলের যে আয়না অথবা গাড়ির যে আয়না, এগুলোতে ইউজ করা হয়। এগুলোতে যত দূরেই বস্তু থাকুক না কেন, অসীমেও যদি বস্তু থাকে তবুও তার প্রতিবিম্ব গঠিত হবে মেরু এবং ফোকাসের মাঝখানে। ঠিক আছে, কিন্তু খর্বকায় গঠিত হবে। যেহেতু খর্বকায় গঠিত হয় সেহেতু এটা থেকে আমরা বুঝতে পারি না যে বস্তুটা কতটা দূরে রয়েছে। ঠিক আছে, তাই না আয়নাতে লেখা থাকে যে ডিস্টেন্সটা দেখানো হচ্ছে সেই ডিস্টেন্সটা অ্যাকচুয়াল ডিস্টেন্স নয়, অ্যাকচুয়ালি তার থেকে সামনে রয়েছে। তাই না গাড়ির আয়নাগুলোতে ওরকম জিনিস লেখা থাকে। যেহেতু বস্তুটার প্রতিবিম্বটা ছোটো গঠিত হচ্ছে, বড় বস্তুর প্রতিবিম্ব ছোটো গঠিত হচ্ছে, আর বস্তুর প্রতিবিম্ব যখনই ছোটো গঠিত হয় তখন তার মানে দেখে কি মনে হবে, গাড়িটা নিশ্চয়ই দূরে রয়েছে। গাড়ির একটা আয়না, ধরো গাড়িতে একটা আয়না রয়েছে, গাড়িতে একটা ছবি আমি দেখতে পাচ্ছি, পিছন থেকে একটা গাড়ির খুব ছোট দেখা যাচ্ছে, আমাদের কি মনে হবে গাড়িটা অনেক দূরে রয়েছে, কিন্তু গাড়িটা যতটা দূরে আছে বলে মনে হবে তার তুলনায় কাছে রয়েছে। কারণটা কি, প্রতিবিম্বটা বস্তুটা বড় হলেও প্রতিবিম্বটা ছোটো হচ্ছে। মানে গাড়িটার প্রতিবিম্বটা যদি ছোটো যদি হয়, একটা গাড়ি চালাচ্ছি, গাড়ির আয়না রয়েছে, পিছন দিকে একটা গাড়ির প্রতিবিম্ব, পিছন থেকে একটা গাড়ির প্রতিবিম্ব আমার আয়নাতে পড়ছে, কিন্তু গাড়িটার প্রতিবিম্বটা ছোটো দেখাচ্ছে, কিন্তু গাড়িটাতে এতটা পিছনে নেই, গাড়িটার সামনে রয়েছে, কিন্তু তবুও জিনিসটা ছোটো দেখা যায়। তাই না, ওই জিনিসটা লেখা থাকে যে যে ডিস্টেন্সটা হচ্ছে বলে মনে হচ্ছে তার তুলনায় গাড়িটা সামনে রয়েছে, তার তুলনায় গাড়িটা আগে রয়েছে। তো গোলীয় দর্পণের ব্যবহার যা যা পড়ানো হলো সেগুলো এখানে লেখা আছে। এই যে দর্পণের ভিউ ফাইন্ডার হিসেবে কী ব্যবহার করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এবং ফলে গাড়ি চালক পিছনে অনেক দূরের কোনো গাড়ি বা বস্তুকে খর্বকায় দেখলে অসৎ বিম্ব উত্তল দর্পণ দেখতে দুর্ঘটনা এড়িয়ে গাড়ি চালাতে সুবিধা হয়। তো এগুলি লেখা আছে, যেগুলো পড়ানো হলো ওগুলোই লেখা আছে। তারপরে এই যে দন্ত চিকিৎসকের জন্য অবতল দর্পণ ইউজ করা হয়, ফোকাসের নিচে রাখতে হবে, ফোকাসের কম ডিস্টেন্স রাখতে হবে, তবে গিয়ে সব ইউজ করা যাবে অবতল দর্পণকে। দন্ত চিকিৎসক দ্বারাও অবতল দর্পণ ইউজ করা হয়। তারপরে টর্চ লাইট গাড়ির হেডলাইটে অবতল ব্যবহার করে অবতল দর্পণ হিসেবে কাজ করে। তো এতটা অবধি আমাদের কমপ্লিট হলো আজকে। যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করবে পড়বার পর।